সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বিআরপি হসপিটালস লিমিটেড নিবেদিত সরাসরি ডাক্তারের আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস বৃষ্টি। দর্শক, টেলিভিশন সেটের সামনে এই মুহূর্তে হয়তো অনেকে আছেন যারা দীর্ঘদিন ধরে বাতরোগে ভুগছেন। কী ধরনের বাতরোগ বা এর কারণ কি, এর প্রতিকার কি আর চিকিৎসা কি, কোনোটাই বুঝতে পারছেন না, বা অনেকে হয়তো এর জন্য চিকিৎসাও নিয়েছেন কিন্তু সুস্থ হচ্ছেন না ঠিক স্পেসিফিক ট্রিটমেন্টের কারণে। দর্শক, কিছু স্পেসিফিক বাতরোগ নিয়ে আজকে আমরা আলোচনা করব, অর্থাৎ আজকে আমাদের আলোচনার বিষয় বাতরোগ ও তার প্রতিকার। আর এই বিষয়ে কথা বলার জন্য আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি অত্যন্ত সম্মানিত একজন চিকিৎসক, যিনি দীর্ঘদিন ধরে এ বিষয়ে অনেক গবেষণা করে আসছেন, চিকিৎসা দিয়ে আসছেন। পরিচয় করিয়ে দিচ্ছি কে আছেন আমাদের সাথে। আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ ফয়সাল আহমেদ, কনসালটেন্ট রিউমাটোলজি, বিআরবি হসপিটাল। দর্শক, নিয়ে যাচ্ছি আমাদের অতিথির কাছে, কিন্তু বলে যাই এই সংক্রান্ত কোনো প্রশ্ন, কোনো তথ্য যদি আমাদের কাছে জানার থাকে সেক্ষেত্রে স্ক্রলে দেখানো নাম্বারে সরাসরি ফোন করতে পারবেন। স্যার, স্বাগত আমাদের আজকের পর্বে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, মূলত বাতরোগ। আসলে বাতরোগ বিষয়টা আসলে ইন এ ওয়ার্ড আমাদের কাছে পরিচিত, কিন্তু এর ভিতরেও তো অনেক স্পেসিফিক কিছু বাতরোগ আছে বা কিছু ইন্ডিভিজুয়াল বাতরোগের ইন্ডিভিজুয়াল সাইন সিমটম আছে, ট্রিটমেন্ট আছে। আসলে সেই বিষয়গুলো একটু তুলে ধরতে চাই। শুরুতেই আসতে চাই, বাতরোগটা কি? বাতরোগ যেটা, সেটা হচ্ছে আমরা রিউমাটোলজি বা বাতরোগ বিদ্যা বলা হয়ে থাকে। অনেক কারণে বাতরোগ হয়ে থাকে, যেমন তার মধ্যে একটা হচ্ছে কমন অটো ইমিউনিটি, মানে আমাদের শরীরের একটা রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে। সেই রোগ প্রতিরোধ ক্ষমতা যখন বাইরের জীবাণুকে না মেরে আমাদের শরীরকে আক্রমণ করে, তখনই অটো ইমিউনিটি সৃষ্টি হয় এবং বাতরোগ সৃষ্টি হয়। এছাড়াও আরও অনেক কারণে বাতরোগ হতে পারে, যেমন ট্রমা বা আঘাত থেকে হতে পারে, বংশগত কারণে হতে পারে। তো আলটিমেটলি যেটাই হোক, সেটা যখন গিরা ধরে তখন এটা গিরার বাতরোগ, গিরা ব্যথা হয়, গিরা ফুলে যায়। এটা যখন চামড়া ধরে তখন চামড়ার বাতরোগ, চামড়ায় লাল লাল দাগ হয়। এটা যখন মাংসপেশি ধরে তখন মাংসপেশির বাতরোগ, মাংসপেশিতে ব্যথা হয়, স্টিফ হয়ে যায়, শক্ত হয়ে যায়, মাংসপেশির বল কমে আসে, মানে পাওয়ার কমে যায়, হাঁটাচলা করতে সমস্যা হয়। এছাড়াও বাতরোগ কিন্তু আমাদের রগ ধরতে পারে, রগই ফুলে যেতে পারে, হার্ট ধরতে পারে, কিডনি ধরতে পারে, ইত্যাদি ইত্যাদি। স্যার, এই বিষয়ে একটু আলোচনা করতে চাই আমার দর্শকদের উদ্দেশ্যে। আমরা যারা ডক্টর আছি আমরা হয়তো জানি যে বাতরোগের জন্য আসলে কোন বিশেষজ্ঞরা আছেন, একটু দর্শকদের উদ্দেশ্যে যদি বলতে, যে কারণ যখনই কারোর গিরা ফুলে যায় তখনই সেভাবে হয়তো তার কোনো অর্থোপেডিক প্রবলেম আছে, এইভাবে আসলে একটু মিসগাইডেড হয়ে যায় পেশেন্টরাও, হয়তো মেডিসিনের কোনো ডক্টর অথবা কোনো জেনারেল সার্জনের কাছে তারা যাচ্ছেন। একটু স্পেসিফিক করে যদি বলতেন যে কারা এই বিষয়ে বিশেষজ্ঞ আছেন, কাদের কাছে ট্রিটমেন্ট নেওয়া উচিত? বাতরোগ বিদ্যা বা রিউমাটোলজি, একটু আগে আমি যেটা বললাম, অর্থাৎ একজন রিউমাটোলজিস্ট হচ্ছে বাত ব্যথা বিশেষজ্ঞ। আর আপনি যদি বলতে চান, আসলে আমাদের রোগীদের মধ্যে অনেক সমস্যা হয়ে থাকে যে কাকে কোন সময় কোন ডাক্তার দেখাবে, আমি একটু স্পেসিফাই করে দিই আর কি। যেমন অর্থোপেডিক সার্জারি, এটা হচ্ছে আমাদের অপারেশনের দিক, মানে বোনসের সার্জারি, যখন ফ্র্যাকচার হচ্ছে অথবা কোনো ট্রমা হলো বা কোনো টিউমার অপারেশন করা লাগবে বোনসের, বা স্পাইনে কোনো অপারেশন লাগবে, তখন অর্থোপেডিক সার্জন। আর যখন আপনার নিউরো সার্জারি, এটা আবার ডিফারেন্ট, স্পাইনাল কর্ডের প্রবলেম থাকবে, অর্থাৎ মেরুদণ্ডের মধ্যে যে স্পাইনাল কর্ড থাকে সেটার অপারেশন আবার নিউরো সার্জনরা করে থাকেন, বা ব্রেনের অপারেশন নিউরো সার্জনরা করে থাকেন। আর আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে ফিজিক্যাল মেডিসিন। ফিজিক্যাল মেডিসিন হচ্ছে এটা ফিজিওথেরাপি বা এক্সারসাইজ, এটা কিন্তু মেডিসিন না, এটা হচ্ছে এক্সারসাইজ রিলেটেড, মানে এটার অনেক গুরুত্ব রয়েছে আর কি। অর্থাৎ আমাদের বাতরোগ চিকিৎসা করতে গেলে যখন অপারেশন লাগে, যখন মেডিসিন লাগে তখন রিউমাটোলজিস্টরা দেখেন, যখন এটার অপারেশন লাগে, হাড়ের অপারেশন, তখন অর্থোপেডিক সার্জন এটা করেন। আগে তো পেশেন্ট আপনাদের কাছে এসে আপনারাই ডায়াগনোসিস করি এবং আমরা ট্রিটমেন্ট দিই। যখন অপারেশনের দরকার হয় তখন অর্থোপেডিক সার্জনের কাছে রেফার করি, যখন ফিজিওথেরাপির দরকার হয় তখন ফিজিক্যাল মেডিসিনের কাছে রেফার করি আর কি। স্যার, এবারে যে বিষয়টা আসতে চাই, যে আমরা তো জানি যে অনেক ধরনের বাতরোগ আছে। আসলে আমরা বাতরোগকে এভাবেই বলি যে গিটে গিটে ব্যথা হলে সেটা বাতরোগ, বা জ্বর আসলে এইভাবে খুব সিম্পল করে বলি, বাট আমরা তো জানি যে বিষয়টা এতটা সিম্পল না। যদি একটু বলতেন যে কি কি ধরনের বাতরোগ আছে? বাতরোগে তো অনেক ধরন রয়েছে, যেমন আমি একটু আগে বলতেছিলাম যে যখন গিরা ধরে তখন এটা গিরার বাতরোগ। গিরায় অনেক বাতরোগ রয়েছে, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, স্পন্ডাইলো আর্থ্রাইটিস, এসএলই, অস্টিও আর্থ্রাইটিস, এই ধরনের বিভিন্ন বাতরোগ গিরা ধরতে পারে। তখন এটা গিরা ডিফর্মিটি করে, গিরা ব্যথা হয়, ফুলে যায়।
এছাড়াও এটা আবার কিন্তু মাংসপেশি ধরে, তখন এটাকে বলা হয় মায়োসাইটিস। আরও অনেক বাতরোগ আছে, মায়োপ্যাথি আছে, যেমন ডার্মাটোমায়োসাইটিস, পলিমায়োসাইটিস। এক্ষেত্রে মাংসপেশি ধরলে মাংসপেশি দুর্বল হয়ে যায়। আমরা যেমন স্বাভাবিকভাবে বসার থেকে দাঁড়াইতে পারতেছি, আমাদের শরীরের শক্তি ঠিক আছে, মায়োসাইটিস হলে কিন্তু মাসেলগুলা শক্তি ওরকম থাকে না, মাসেলের শক্তি পাওয়ার কমে যায়। এটা আবার চামড়ার বাতরোগ রয়েছে, যেমন সিস্টেমিক স্ক্লেরোসিস, একটা বাতরোগ যেটা চামড়া ধরে, চামড়া শক্ত হয়ে টাইট হয়ে আসে। এরা একই সাথে চামড়া ধরার সাথে আবার ফুসফুস ধরে, হাড় ধরে, কিডনি ধরে। এসএলই নামক একটা বাতরোগ রয়েছে, সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাস, এটা চামড়া ধরে, চামড়ায় লাল লাল দাগ হয়, গিরা ধরে, গিরা ব্যথা হয়, কিডনি ধরে, লুপাস নেফ্রাইটিস করে, আরও বেশ কয়েকটা অর্গান ধরতে পারে। তাছাড়াও কিন্তু বাতরোগ আমাদের রগ ধরে, আমাদের শরীরে রগ, যেমন অ্যাকিলিস টেন্ডন, এই যে আমাদের পায়ে পিছনে দুইটা অ্যাকিলিস টেন্ডন আছে, এই রগ ধরে, এই রগের বাতরোগ স্পেসিফিক আছে। এবং এই রগে কিন্তু অনেক কারণে বাতরোগ হতে পারে। মানে আমাদের শরীরে রগের অন্যতম একটা বাতরোগ হচ্ছে স্পন্ডাইলোআর্থ্রাইটিস নামক এক ধরনের বাতরোগ আছে, যেটা ইয়ং মেল মানে পুরুষ মানুষের বেশি হয়ে থাকে। এবং এটা যখন হয় গিরা ব্যথার সাথে রগ ফুলে যায়, রগে ব্যথা হয়। এছাড়াও রগে অনেক কারণে আরও বাতরোগ হয়, এই অ্যাকিলিস টেন্ডিনাইটিস বলা হয় এটাকে। হরমোনের কিছু সমস্যার জন্য হয়, যেমন থাইরয়েড হরমোনের প্রবলেমের জন্য রগের বাতরোগ হয়। যেমন এই অ্যাকিলিস টেন্ডন ফুলে যেতে পারে, হাতে অনেক সময় এখানে আর এখানে ব্যথা হয়, এটাকে বলা হয় টেনিস এলবো, এটাও একটা রগ। হ্যাঁ, যারা টেনিস খেলে তাদের এটা বেশি হয়। এছাড়াও যারা এই ধরনের কাজ করে, হাতের এই ধরনের কাজ, মুভমেন্টের কাজ করে, ওনাদের এই টেনিস এলবো নামক এক ধরনের রোগ হয়। এবং এই থাইরয়েড হরমোনের সমস্যার জন্য টেনিস এলবো হইতে পারে। আর একটা রগের বাতরোগ রয়েছে, সেটা হচ্ছে গলফার্স এলবো, এইখানে ব্যথাটা হয়, এইখানে ব্যথাটা হয়। এবং এটা যারা গলফ খেলে তাদের বেশি হয়, সেখান থেকেই নামটা আছে। কিন্তু এছাড়াও এই স্পন্ডাইলোআর্থ্রাইটিস বাতরোগটাই গলফার্স এলবো করতে পারে, মানে রগের বিভিন্ন বাতরোগ করতে পারে, থাইরয়েডের সমস্যার জন্য হতে পারে। তাছাড়াও রগের বাতরোগ কিন্তু অনেক সময় কোলেস্টেরলের সমস্যার জন্য হয়। কোলেস্টেরলের 4টা ভাগ আছে, তার মধ্যে একটাকে বলা হয় ট্রাইগ্লিসারাইড, টিজি। এই টিজি যখন অনেক বেশি হয় তখন কিন্তু এই রগের বাতরোগ নিয়ে প্রেজেন্ট করতে পারে। অনেক সময় বোঝা যায় না এটা কি স্পন্ডাইলোআর্থ্রাইটিস বাতরোগ না হরমোনের সমস্যার জন্য, থাইরয়েড হরমোন, নাকি এই রগে এই কোলেস্টেরলের কারণে হচ্ছে আর কি। হ্যাঁ, এছাড়াও আমাদের আরো কিছু বাতরোগ রয়েছে, যেমন যেটাকে বলা হয় গেটে বাত বা গাউট। ইউরিক অ্যাসিড এর সাথে রিলেটেড, ইউরিক অ্যাসিড বেশি থাকে, কিন্তু ইউরিক অ্যাসিড সব বেশি থাকা মানেই কিন্তু সবসময় গেটে বাত না। ইউরিক অ্যাসিড বাড়ার সাথে কিন্তু গিরায় গিরায় ব্যথা থাকতে হবে এবং গেটে বাতের ফিচার থাকতে হবে আর কি, তাহলে এটা হবে গেটে বাত আর কি। তো এইভাবে বাতরোগ বিভিন্ন জায়গা ধরতে পারে। আর একটা কমন বাতরোগ যেটা বাচ্চা মানুষের হয়ে থাকে, বাত জ্বর বা রিউম্যাটিক ফিভার 18 বছরের আগে, সেটা যেটা হয় সেটা হচ্ছে গিরা ফুলে যায়, গিরা ব্যথা হয়, একটা গিরা ভালো হয়ে আর একটা গিরা ধরে, একই সাথে জ্বর আসে, শরীরে লাল লাল দাগ হতে পারে এবং এক্ষেত্রে হাড় ধরে বা বুকে ব্যথা হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে একটা ভুল ধারণা যে এএসও টাইটার বাড়লেই বুঝি কিনা তাদের রিউম্যাটিক ফিভার হইলো, এই বেনজাতিন পেনিসিলিন ইনজেকশন দেওয়া। একটা ভুল ধারণা আমার মনে হয় আছে যে বাত জ্বর আর বাতরোগকে মানুষ এক করে ফেলে। আসলে বাত জ্বরই বাতরোগ, মানে 650 বাতরোগ রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে বাত জ্বর। আগে কিন্তু বাত রোগটা আছে, বাত জ্বর। আচ্ছা, ইংলিশে বলা হয় রিউম্যাটিক ফিভার। বাত ব্যথা স্পেশালিস্টকে বলা হয় রিউমাটোলজিস্ট। তো এগুলো সবই একই জিনিস, একই জিনিসের বিভিন্ন অংশ। আচ্ছা, এক একটা বয়স ভেদে বা অন্যান্য বিভিন্ন কারণে হয়ে থাকে। যেমন এই বাত জ্বরের কারণ হচ্ছে স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন, অর্থাৎ ঘন ঘন টনসিলের ব্যথা হয় যাদের, তাদের এই ইনফেকশন থেকে এই বাত জ্বরটা হয়ে থাকে আর কি। তো বিভিন্ন বাতরোগের বিভিন্ন কারণ রয়েছে, তো এটার কারণ এটা আর কি। তো এভাবে আর কি বিভিন্ন বাতরোগ বিভিন্ন বয়সে বিভিন্নভাবে ধরে। আচ্ছা স্যার, এবারে একটু জানতে চাই যে প্রত্যেকটা স্পেসিফিক বাত রোগকে আপনি নির্ণয় করার জন্য কি স্পেসিফিক কিছু ইনভেস্টিগেশন তো অবশ্যই আছে, কি কি ধরনের ইনভেস্টিগেশন আপনারা পেশেন্টকে সাজেস্ট করে থাকেন? আসলে এটা সম্পূর্ণরূপে নির্ভর করবে, আমরা পেশেন্টের সাথে কথা বলে ওনার ক্লিনিক্যাল ফিচার এবং ওনাকে এক্সামিনেশন করে আমরা যেই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করি, মানে একসাথে আমরা আসার সাথে সাথে অনেক সময় আমরা একটা রোগ হয়েছে এটা বলতে পারি না, আমরা 2-3টা রোগ মাথায় রাখি এবং ওই রিলেটেড আমরা টেস্ট করি। তবে আমাদের কমন টেস্টের মধ্যে যেগুলো থাকে আর কি, যেমন কমপ্লিট ব্লাড কাউন্টস, ESR, CRP, সি রিঅ্যাক্টিভ প্রোটিন, যদি হাতের গিরা ধরে তাহলে রিউমাটয়েড ফ্যাক্টর, অ্যান্টি-CCP অ্যান্টিবডি, যদি
একটু আর্লি মানে একটু ইয়ং ফিমেলের হয় তাহলে অবশ্যই আমরা এএনএ বা অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি করি এসএলই বাতরোগ ধরার জন্য অথবা সিস্টেমিক স্ক্লেরোসিস বাতরোগ ধরার জন্য। যদি একটু ইয়ং পুরুষ মানুষ হয় তাহলে আমরা কোমরের এক্সরে করি, সাথে HLA-B27 নামক একটা জেনেটিক বাতরোগ রয়েছে যেটা স্পন্ডাইলো আর্থ্রাইটিস বলি, সেই বাতরোগের টেস্টটা করি, সাথে প্রস্রাব পরীক্ষা করি, কারণ ইউরিনে অনেক সময় এটা কিডনি ধরে, এসএলই বাতরোগ, সিস্টেমিক স্ক্লেরোসিস। প্রস্রাবকে বলা হয় লিকুইড বায়োপসি অফ কিডনি, মানে কিডনির একটা লিকুইড বায়োপসি। তো ওটা পরীক্ষা করলে আমরা কিডনি সম্বন্ধে ধারণা পেতে পারি। এছাড়াও যে শিরা ধমনীর কিছু বাতরোগ রয়েছে, মানে রক্তনালীর বাতরোগ, একে বলা হয় ভাস্কুলাইটিস। তো ভাস্কুলাইটিস একটা বিশাল পরিসরের বাতরোগ আর কি, যেটার মধ্যে ছোট ভেসেল, স্মল ভেসেল, মিডিয়াম ভেসেল, লার্জ ভেসেল, অনেক ধরনের ভাস্কুলাইটিস রয়েছে এবং তার মধ্যে আরও অনেক ভাগ আছে। তো ওই ধরনের জিনিস চিন্তা করলে আমরা স্কিনে বায়োপসি করি আর কি, সাথে PANCA, পিয়াঙ্কা, সিয়াঙ্কা, এই টেস্ট করে। আসলে এই জিনিসগুলো অনেক জটিল এবং প্রত্যেকটা বাতরোগের নিজস্ব কিছু টেস্ট আছে, প্যাটার্ন রয়েছে, যেটা দেখে এই বাতরোগ আমরা আপনারা কি ওভারঅল একটা ইনভেস্টিগেশন করে যদি পজিটিভ হয় দেন আলটিমেটলি আস্তে আস্তে আমরা ভিতরে দিকে স্পেসিফিক কোনটার কারণে, সেক্ষেত্রে কি বাতরোগগুলো যেগুলো আছে এগুলো কি আসলে ট্রিটমেন্টের মধ্যে কি পার্মানেন্টলি ভালো করা সম্ভব কিনা যদি বলতেন, কারণ অনেকেরই ধারণা হচ্ছে যে বাতরোগ বোধহয় একবার হলে আর কখনো ভালো হয় না, সেটা যদি কিছু বাতরোগ ট্রিটমেন্ট করলে একদম ভালো করা যায়, কিছু বাতরোগ ট্রিটমেন্ট করতে হয় আসে যায়, কিছু বাতরোগ পার্মানেন্ট ট্রিটমেন্ট লাগে। যেমন যেগুলো ট্রিটমেন্টে ভালো হয় আপনাকে বলি, যেমন একটা হচ্ছে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস বাতরোগ রয়েছে, এটা বেশিরভাগ ক্ষেত্রে ট্রিটমেন্ট করলে উইদিন 1.5 বছরের মধ্যে ভালো হয়ে যায়। গিরা ফুলে যায়, পায়ের গিরাগুলো বেশি ফুলে আর কি, ইয়ং পুরুষের হয়। তারপরে আরেকটা বাতরোগ যেমন আমি বলি যে অস্টিও আর্থ্রাইটিস, ট্রিটমেন্ট করলে কিছুদিন ভালো থাকে, আবার বন্ধ করলে আবার কিছুদিন অনেকদিন ভালো থাকার পরে আবার আসতে পারে, আবার ট্রিটমেন্ট করতে হয়, এরকম চলতে থাকে আর কি। আর কিছু বাতরোগের সারা জীবনে ট্রিটমেন্ট করতে হয়, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটা কন্টিনিউ ট্রিটমেন্ট করতে হয়। এসএলই বাতরোগ কন্টিনিউ ট্রিটমেন্ট করতে, তবে ট্রিটমেন্ট এই ওষুধের পাওয়ারগুলোকে আস্তে আস্তে কমিয়ে অল্প ওষুধে আনা সম্ভব এবং তীব্রতা কমিয়ে আনা সম্ভব হয় আর কি। তো সেক্ষেত্রে ট্রিটমেন্ট কি কি আছে বা কিভাবে একজন পেশেন্টকে ডক্টরের কাছে কিভাবে কখন থেকে শুরু করতে হবে বা কখনই তার ডক্টরের কাছে যাওয়া প্রয়োজন, পেশেন্টদের উদ্দেশ্যে আসলে এই বিষয়টা? আসলে বাতরোগ তো অনেকগুলাই আছে, পেশেন্টকে স্পেসিফিকভাবে বললে হবে বোঝার সমস্যা হবে। তো সেক্ষেত্রে অবশ্যই একটা পেশেন্টের যখন গিরা ধরে বা গিরা ব্যথা হচ্ছে, গিরা ফুলে যাচ্ছে, গিরা ফুলে যাওয়া, দিস ইজ অ্যালার্মিং ফিচার। অবশ্যই ওনাকে একজন বাতরোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করতে হবে। যদি শরীরে গিরার ব্যথার সাথে জ্বর থাকে, এটা একটা অ্যালার্মিং ফিচার, ওনাকে অবশ্যই একজন রিউমাটোলজিস্টের সাথে আলাপ করতে হবে। যদি রাতের বেলা, রাতে বা ভোর রাতের দিকে কোমরে ব্যথা হয়, এটা একটা অ্যালার্মিং ফিচার। এবং কোমরে ব্যথার সাথে যদি জ্বর থাকে, কোমরে ব্যথার সাথে যদি পেশেন্টের শরীর শুকিয়ে যায়, খাওয়া দাওয়ায় অরুচি থাকে, এটা একটা অ্যালার্মিং ফিচার, অবশ্যই রিউমাটোলজিস্টের কাছে যেতে হবে। এছাড়াও যদি প্রস্রাব অতিরিক্ত লাল হয়, মানে রক্ত যাচ্ছে তার মানে, এবং সাথে জ্বর আছে, শরীরে লাল লাল দাগ রয়েছে, চামড়ায় র্যাশ আছে, এটাও একটা অ্যালার্মিং ফিচার, কিডনি ধরছে, এসএলই বাতরোগ হতে পারে। তো এই অ্যালার্মিং ফিচারগুলো থাকলে অবশ্যই তাকে যেতে হবে। অল্প স্বল্প ব্যথা হলে প্যারাসিটামল খেয়ে কয়েকদিন দেখতে পারে। অনেক মেকানিক্যাল বাতরোগ রয়েছে যেটা আমাদের কাজের সাথে হয়ে থাকে বা ট্রমা, ছোট ছোট আঘাতের কারণে হয়ে থাকে, সেগুলা 2 সপ্তাহ 3 সপ্তাহ বা 5 সপ্তাহ 6 সপ্তাহের মধ্যে প্যারাসিটামল বা কিছু ব্যথার ওষুধ কিডনি ভালো থাকলে খেলে ভালো হয়ে যায়। যদি 6 সপ্তাহ ক্রস করে যায় তাহলে এটাও একটা অ্যালার্মিং ফিচার যে কোনো অন্য একটা খারাপ বাতরোগ হতে পারে। প্যারাসিটামল যারা লং টাইম ধরে ওভার দ্য কাউন্টার খাচ্ছে, মানে শরীরে ব্যথা হলেই আসলে এই ধরনের একটা টেন্ডেন্সি আমাদের পেশেন্টদের মধ্যে আছে, সেক্ষেত্রে তারা আসলে নিজেদেরকে কি ধরনের ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে বা কি করা উচিত সেটা যদি বলতে। আসলে ওভারঅল প্যারাসিটামল একটা সেফ ড্রাগ, যদি কিনা উনি অতিরিক্ত ডোজ না খান, যেমন দিনে আপনি 3 গ্রামের বেশি প্যারাসিটামল খেতে পারবেন না। এছাড়াও যদি লিভারের সমস্যা না থাকে, লিভারে সমস্যা মানে হচ্ছে লিভারের ফাংশন যদি ভালো থাকে, মানে এইচজিপিটি, এইচজিওটি এগুলো যদি অতিরিক্ত 2 গুণ বা 3 গুণের বেশি না হয়, তাহলে প্যারাসিটামল ওভারঅল সেফ বলা হয়ে থাকে। এবং যদি কিনা অনেক বেশি প্যারাসিটামল না খাইছেন, যে কিডনিতে একটা ওটারও একটা মানে অনেক বেশি অ্যামাউন্টটা, লাইক আমাদের দেশে তো হচ্ছে প্যারাসিটামল 500 mg, মানে কয়টা আমরা বলি যে দিনে 3 গ্রামের বেশি না,
আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা ওভারঅল ব্যথার জন্য 2 গ্রাম দিয়েই থাকি আর কি, 2 গ্রাম ওভারঅল দিয়েই থাকি। আচ্ছা, দ্যাট মিন্স তো 4টা প্যারাসিটামল ওভারঅল খাওয়াই যায়, মানে 6টা পর্যন্ত খেতে পারবে, নট মোর দ্যান 6। এর থেকে বেশি খাওয়া ঠিক না। আচ্ছা, ঠিক না, সমস্যা হতে পারে। তো যদি ব্যথা হয় সাধারণত প্যারাসিটামল খেয়ে থাকে এই ক্ষয়বাতগুলোতে, অস্টিও আর্থ্রাইটিস বা নরম হাড্ডি ক্ষয়বাতগুলোতে বা মাসল পেইনের জন্য। তো এটা মোটামুটি সেফ। কিন্তু অনেকের আবার প্রশ্ন থাকে ব্যথার ওষুধ বা পেইন কিলার নিয়ে। প্যারাসিটামল একটা মাইল্ড ফর্মের পেইন কিলার, খুবই অল্প পাওয়ারের। যে NSAID আমরা যে বলি সেটার কথা বলি, যেটা একটু পাওয়ারফুল ব্যথার ওষুধ। আসলে কিছু কিছু বাতরোগ রয়েছে যেটাতে NSAID এর গুরুত্ব অনেক বেশি, যেমন অস্টিও আর্থ্রাইটিস, যেমন স্পন্ডাইলো আর্থ্রাইটিস, আমরা লং টাইম NSAID দিয়ে থাকি। তো NSAID এর বিষয়ে আমার কাছে বেশিরভাগ পেশেন্ট প্রশ্ন করে থাকেন যে এটা খেলে কিডনির সমস্যা হবে কিনা। আসলে যে কোনো ব্যথার ওষুধ বা যে কোনো ওষুধ খেলে কিডনির সমস্যা হয়ে যেতে পারে, কিন্তু কিডনির সমস্যা এত সহজে হয় না। আমরা অবশ্যই যে কোনো ব্যথার ওষুধ দেওয়ার আগে কিডনি পরীক্ষা করে থাকি, ভালো থাকলে আমরা দিই। এবং ব্যথার ওষুধ খেলে আমরা প্রতি 3 থেকে 6 মাস পর পর কিডনির পরীক্ষা করি। কিন্তু ব্যথার ওষুধ খেলে কিডনির সমস্যা হয় না। কেউ ভালনারেবল থাকলে বা মানে কোনো কিডনি যদি সমস্যা থাকে বা হাই রিস্ক থাকে, তখন আমরা সেভাবে ওষুধগুলোকে প্রেসক্রাইব করি বা ডোজটা কমাই। আর অনেক স্পন্ডাইলো আর্থ্রাইটিসের অনেক পেশেন্টের উপরই পরীক্ষা করা আছে যে তাদের দেখা গেছে লং টাইম ব্যথার ওষুধে কিডনির সমস্যা হয় না। কিন্তু গ্যাস্ট্রিকের ওষুধ 1 বছরের বেশি খেলে কিন্তু কিডনিতে ক্রনিক ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস হতে পারে। সেটা আমাদের অনেক পেশেন্ট হয়তো বা জানেন না, আজ আমি জানিয়ে দিলাম। আজকে আমাদের আলোচনা থেকে একটানা প্রয়োজন ছাড়া গ্যাস্ট্রিকের ওষুধ বছরের পর বছর খাওয়া উচিত না। প্রয়োজন ছাড়া খাওয়া ডাক্তার পরামর্শ। কিন্তু আমার মনে হয় এই ভুলটাই আমরা সবসময় বেশি সবচেয়ে বেশি করি, কারণ আমরা শুধু ব্যথার ওষুধের পিছনে লাগি। ব্যথার ওষুধ খেলেই কিডনির সমস্যা হয় না। হতে পারে রেয়ার, কিন্তু হলে সাধারণত আগে ভাগে যদি ব্যথার ওষুধটা বন্ধ করে দেওয়া যায়, রোগটা ধরে, তাহলে এটা ঠিক হয়ে যায়। ঠিক আছে। সেই ক্ষেত্রে হচ্ছে অনেকে প্রশ্ন করেন, অনেক পেশেন্টদের প্রশ্ন থাকে যে ফুডের সাথে বাতরোগ বা ব্যথার একটা সম্পর্ক আছে, বা কি কি ধরনের ফুড অ্যাভয়েড করা উচিত, কি ধরনের ফুড খাওয়া উচিত, এটা যদি বলতেন। জি, আসলে কিছু ওষুধ আর কিছু খাবার আমাদের বাতরোগ বাড়ায়, কিছু খাবার কিন্তু বাতরোগ কমায়ও। আচ্ছা, যেমন যে কোনো বাতরোগ রেড মিটে বাড়ে, রেড মিট বা গরু বা খাসির মাংস কিন্তু যে কোনো বাতরোগ বাড়ে। আচ্ছা, আর একটা বাতরোগ রয়েছে যেটাকে বলা হয় গেটে বাত বা ইউরিক অ্যাসিড রিলেটেড বাত। সেক্ষেত্রে আমরা গেটে বাত বা গাউটের ক্ষেত্রে অবশ্যই বলি ইউরিক অ্যাসিড যে খাবারে বেশি আছে সেটা কম খেতে। যেমন রেড মিটে ইউরিক অ্যাসিড বেশি রয়েছে, সিমের বিচিতে বেশি থাকে, তারপরে ডালে বেশি থাকে, তারপরে কোল্ড ড্রিঙ্কসে ইউরিক অ্যাসিড লেভেল বাড়ায়। তারপরে একই সাথে আরও কিছু ড্রাগ আছে যেগুলো আবার ইউরিক অ্যাসিড বাড়ায়। ড্রাগও তো খাবার এক ধরনের। তো এই ধরনের খাবারকে আমরা কমাইতে বলি আর কি। আর কিছু খাবার যেমন মাছ, দেখা গেছে যে যারা মাছ খায় রেগুলার তাদের ব্যথা কম থাকে। আদা বা জিঞ্জার ব্যথা কমায়, আদা ব্যথা কমায়। এছাড়াও যে তেঁতুল বা ভিটামিন সি, এগুলো কিন্তু ব্যথা কমায়। আচ্ছা স্যার, এবারে যে বিষয়টা আসতে চাই যে আমরা জানি যে বাত জ্বর বা বাত রোগের ক্ষেত্রে আপনারা ফিজিওথেরাপি সাজেস্ট করেন, সেক্ষেত্রে কি ধরনের মানে এই প্রসিডিওরটা কেমন হবে, কাদের কাছে যে ফিজিওথেরাপি করবে বা এটার প্রয়োজনীয়তাটাই বা কতটুকু? আসলে সব বাত রোগে কিন্তু ফিজিওথেরাপি দরকার হয় না। আচ্ছা, যা রিউমাটয়েড আর্থ্রাইটিস, প্রত্যেকটা জয়েন্টে ব্যথা, এটা ফিজিওথেরাপিতে কিছু হবে না। ঠিক আছে, এটাকে করতে হবে, এটা ট্রিটমেন্ট দিতে হয়। যেমন এসএলই বাতরোগ, যেটা কিডনি ধরছে, চামড়া ধরছে, আপনি ফিজিওথেরাপি দিয়ে কী করবেন ওখানে, তাই না? সুতরাং ফিজিওথেরাপি দরকার হয়, আমরা ফিজিওথেরাপিতে অবশ্যই সাজেস্ট করি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা ফিজিওথেরাপি হোম ফিজিওথেরাপি করি, এটা বেটার। আমরা পেশেন্টকে শিখিয়ে দিই, যেমন স্পন্ডাইলো আর্থ্রাইটিস নামক একটা বাতরোগ, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, ওটার আন্ডারে। এটার ক্ষেত্রে লং টাইম পেশেন্টকে এক্সারসাইজ করতে হয়। আমরা হোম বেস এক্সারসাইজ শিখিয়ে দিই, 8 থেকে 10টা এক্সারসাইজ, খুবই অল্প সময় চট করে ঘুমেতে উঠে উনি 2-3 বার করতে পারে, রাতে শোয়ার আগে 2-3 বার, সব মিলে দিনে 10-15 মিনিট এক্সারসাইজ। অস্টিও আর্থ্রাইটিসের ক্ষেত্রে আমরা কোয়াড্রিসেপ স্ট্রেংথেনিং এক্সারসাইজ শিখিয়ে দিই, ওটা ওনারা অল্প সময়ের মধ্যে দিনে 2 বার করে নিতে পারে 10 মিনিটের মধ্যে। কারণ আমাদের উদ্দেশ্য থাকে হচ্ছে পেশেন্ট যেন বাসায় কাজগুলো করতে পারে, কারণ একটা পেশেন্টের জব থাকতে পারে, পেশেন্টের কাজ থাকতে পারে বাইরে, একটা সেন্টারে যেন কন্টিনিউ বসে লেন্দি প্রসেস না থাকে। যেই পেশেন্টের আসলে নিজে এক্সারসাইজ করতে পারছেন না, খুব মুমূর্ষু পেশেন্ট, এবং যাকে
সুপারভাইজ এক্সারসাইজ করা হয় ওনাদেরকে আমরা সেন্টারে ভর্তি রেখে ফিজিওথেরাপির সাজেশন দিয়ে থাকি। বেশিরভাগ বাতরোগে ফিজিওথেরাপি লাগে না, তবে ক্ষয়বাত বা অস্টিওআর্থ্রাইটিস রিলেটেড বাতরোগে আমরা শিখিয়ে দিই। পেশেন্ট যদি না জানতে পারে বা পেশেন্ট পারছেন না তখন আমরা ফিজিওথেরাপি আপনারাই শিখিয়ে দিচ্ছেন যে কিভাবে তাকে ছোটখাটো এক্সারসাইজগুলো যদি ওনারা না পারেন এবং যদি ওনাদের বাতরোগটা অন্য আরো বেশি হয়ে থাকে, যেমন পায়ে কোনো বল নাই, যেমন ডার্মাটোমায়োসাইটিস বা পলিমায়োসাইটিস, মাংসপেশির বাতরোগে ওনারা পাচ্ছেন না উঠতে, এইসব ক্ষেত্রে কিন্তু সেন্টারে ভর্তি রেখে অবশ্যই ফিজিওথেরাপি করতে হয়। আচ্ছা, যে সমস্ত একটু কমপ্লিকেটেড পেশেন্ট থাকে, যে যাদের ক্রিয়েটিনিন লেভেল হাই থাকে অথবা যাদের ডায়াবেটিস, ব্লাড সুগার লেভেল অনেক বেশি থাকে, হাই ব্লাড প্রেশার থাকে, এই ধরনের পেশেন্টদের আসলে আপনারা কিভাবে ট্রিটমেন্ট করে থাকেন বা এদের কি ধরনের প্রিকশন আর একটু এক্সট্রা কিছু প্রিকশন নেওয়ার প্রয়োজন আছে কিনা? অবশ্যই ডায়াবেটিস রোগীরা কিন্তু কিডনির দিক থেকে একটু ভালনারেবল থাকে, যদিও ডায়াবেটিস কন্ট্রোল থাকলে ভালনারেবিলিটি কমে যায়। সুতরাং ওনাদের ক্ষেত্রে আমাদের অবশ্যই এক্সট্রা প্রিকশন নিতে হয়, যেমন কিডনিটাকে চেক করতে হয়, লিভার ফাংশন চেক করতে হয়, ডায়াবেটিস লেভেলটা ঠিক আছে কিনা দেখতে হয়, কারণ ডায়াবেটিস ইটসেলফ নিজে কিছু পার্থক্য করে আর কি। যেমন মাসল ক্রাম্প হতে পারে, মাসল পেইন হতে পারে, ডায়াবেটিস যখন নার্ভে ধরে তখন পেরিফেরাল নিউরোপ্যাথি বা নার্ভের জ্বালাপোড়া হতে পারে, পা জ্বলতে থাকে, জলে কামড়ায়, চাবায়। হ্যাঁ, এবং ডায়াবেটিস কন্ট্রোল না থাকলে কিন্তু আস্তে আস্তে হাতগুলো অনেকের স্টিফ হয়ে যায়, এরকম স্টিফ হয়ে যায় অনেকের হাতে, জাস্ট এরকম স্টিফ হয়ে যায় এবং গিরা গিরা ব্যথা হতে পারে। এটা আবার ডায়াবেটিস কন্ট্রোল করলে হয়, ঠিক হয়ে যায়। ডায়াবেটিস কন্ট্রোল না থাকলে একটা চামড়ার বাতরোগ হয়, একে বলা হয় স্ক্লেরোইডেমা। আচ্ছা, আমি একটা চর্ম বাতরোগের কথা বলেছিলাম, সিস্টেমিক স্ক্লেরোসিস, চামড়া টাইট হয়ে যায়, শক্ত হয়ে যায়, এটা একটা চর্মবাত। কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল না থাকলে যেটা করে সেটাকে বলা হয় স্ক্লেরোডার্মা ডায়াবেটিকোরাম, মানে স্ক্লেরোইডেমাও বলা হয়ে থাকে। অর্থাৎ সেক্ষেত্রে দেখা যায় পিঠে এবং ঘাড়ের চামড়া শক্ত হয়ে গেছে, মোটা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, হাতের চামড়াগুলো শক্ত হয়ে যেতে পারে, টাইট হয়ে আসতে পারে, ওই ঠিক সিস্টেমিক স্ক্লেরোসিস বাতরোগের মতোই। ঠিক আছে, সুতরাং আমাদের ডায়াবেটিস থেকে কন্ট্রোল করা খুবই জরুরি। আর একটা জিনিস বললেন যে কিডনির ব্যাপারে, অবশ্যই বাতরোগীদের কিডনিটা আমাদের দেখে কিডনির কন্ডিশন অনুযায়ী ব্যথার ওষুধ বা বাতরোগের ওষুধগুলো দিতে হয়। কিডনির কন্ডিশন যেরকম থাকবে আমরা ব্যথার ওষুধের পরিমাণ মাত্রা সেভাবে করে দিই। আচ্ছা, মানে তাদের জন্য আপনার স্পেশালি চিন্তা করে ওভারঅল তার ফিজিক্যাল কন্ডিশন চিন্তা করে আপনারা করে থাকেন। এবারে যে বিষয়টা আসতে চাই, যে আমরা তো জানি যে মহিলাদের, বেশিরভাগ মহিলাদের কিন্তু কমপ্লেইন এই বাতরোগ বা বাতজ্বর নিয়ে অনেক কমপ্লেইন বা পেইনটাও মহিলাদের একটু বেশি থাকে। আসলে এক্ষেত্রে মহিলাদের কি কি ধরনের ব্যবস্থা বা পার্সোনাল কোনো কেয়ার কি আছে বা প্রিকশন যদি থাকে সেটা যদি বলতেন। জি, মহিলাদের জন্য পার্সোনাল কেয়ার মানে হচ্ছে আমরা তার আগে ভাগ করি যে বাতরোগ যদি অল্প বয়স্ক মহিলাদের হয় সেক্ষেত্রে এসিলি বাতরোগটা একটু হয়, অটোইমিউনো ডিজিজ রিলেটেড বাতরোগ বা সিস্টেমিক স্ক্লেরোসিস এই বাতরোগ। তো এসিলি বাতরোগে একটা প্রিকশন নেওয়া যেতে পারে, যদিও প্রিকশন নিয়ে বেশিরভাগ বাতরোগ ঠিক করা যায় না। এসএলই বাতরোগে হরমোন রিলেটেড একটা ব্যাপার আছে, যার কারণে অতিরিক্ত পিল না খাওয়া একটা ভালো হবে। আর মহিলাদের ওবেসিটিটা যদি কমিয়ে আনা যায় ওজনটাকে, তাহলে ক্ষয়বাত বা অস্টিওআর্থ্রাইটিসটা কম হবে। এবং মহিলারা যদি রেগুলার 1 গ্লাস করে দুধ খান এবং ওনাদের ক্যালসিয়াম লেভেলটা ঠিক থাকে, তাহলে মাসিক বন্ধ হওয়ার পরে যে ক্ষয়বাত বা শক্ত হাড্ডি ক্ষয়বাত অস্টিওপরোসিস হয় সেটাকে প্রিভেনশন করা সম্ভব হতে পারে। আচ্ছা, তার মানে ডেইলি লাইফে 1 গ্লাস হচ্ছে দুধ খাওয়া, 1 গ্লাস দুধ খাওয়া। আমরা বলে থাকি যে ক্যালসিয়াম শুড কাম ফ্রম মিল্ক, নট ফ্রম ক্যালসিয়াম সাপ্লিমেন্ট। আচ্ছা, মিল্কের ক্যালসিয়ামটা হজম হয় ভালো এবং এটা হাড়ের জন্য খুব ভালো। বাইরে থেকে আমরা যে ক্যালসিয়ামটা দিই এটা আসলে এক ধরনের বাধ্য হয়েই দেওয়া বা রোগের জন্য দেওয়া, এটা এক ধরনের ওষুধই আর কি। এটাতে এইটা অতিরিক্ত খেলে বা এটাতে একটা কিডনি স্টোনের সম্ভাবনা থাকে, ক্যালসিয়াম স্টোন, যদিও পরিমাণ খুবই কম সম্ভাবনা, তারপরেও থাকে। বলা হয়ে থাকে দুধ থেকে ক্যালসিয়াম পাওয়া বেশি ভালো এবং রেগুলার ন্যাচারাল সোর্স ইজ বেটার সোর্স। এবং রেগুলার ওনাদের একটা ভিটামিন ডির এক্সপোজার থাকতে হবে, খাবারে ভিটামিন ডি কম থাকে, সূর্যের আলো ইজ ইম্পর্টেন্ট। আমার মনে হয় এই জিনিসটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আমরা যারা একটু সিটি লাইফে একটা বেশি সানলাইটটা আসলে আমরা এখন কেউ নিতে চাই না, বিশেষ করে মেয়েরা তো একেবারে কমপ্লিটলি অ্যাভয়েড করতে চায়। খুবই দরকারি, কারণ আপনি শুধু যদি ক্যালসিয়াম খান, ভিটামিন ডি যদি কম থাকে, ক্যালসিয়াম হাড়ে যাবে না, ক্যালসিয়াম হজম হবে না। ক্যালসিয়াম হজম করতে ভিটামিন ডি লাগে, ভিটামিন ডি আসে সূর্য থেকে, খাবারে খুব কম পরিমাণ থাকে, খাবারকে আপনি নেগলেক্টই করেন ভিটামিন ডির জন্য। সুতরাং প্রতিদিন 20 থেকে 25 মিনিট বা 15 থেকে 25 মিনিট বলা হয়ে থাকে সান এক্সপোজার থাকা উচিত, অতিরিক্ত না। এটাকে বলা হয়ে থাকে সকাল 9টা থেকে বিকাল 4টার রোদ।
আচ্ছা এই মধ্যে টাইম সকাল 9টা থেকে 4টার মধ্যে জাস্ট থাকতে 50 হবে। মিনিটস হলেও একটু 20 মিনিট হলে বেটার, আছে কিন্তু এটা একটানা থাকতে হবে এমন না, আপনি 5 মিনিট 10 মিনিট করে থাকেন, এরকম মানে করে ওভারঅল করে ভাগ ভাগ সারাদিনের করে মধ্যে। থাকেন আর কি, এটা বেটার। এবার একটু আসতে চাই যারা একটু বয়স্ক আছেন আসলে তাদের জন্য বাথরুম বা বাথজটা আরো বেশি বার্ডেন হয়ে যায়, এমনিতেই বয়সের কারণে কিছু কমপ্লিকেশন শরীরের মধ্যে তো চলেই আসে, আর সাথে সাথে বাথরুমটা কষ্ট দেয় আসলে পরিবারের বয়স্ক সদস্যদের। এদের আসলে ট্রিটমেন্টটা কি আছে বা কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত পরিবারের সদস্যদের, আপনি কি বলতে চান? বয়সকালে যে বাতরোগগুলো হয় তার মধ্যে বেশিরভাগ বাতরোগ হয় হচ্ছে ক্ষয়বাত বা হাড্ডি ক্ষয়বাত, অস্টিওপরোসিস অথবা তরুণাস্থি ক্ষয়বাত বা নরম হাড্ডি ক্ষয়বাত, অস্টিও আর্থ্রাইটিস। এছাড়াও অন্য বাতরোগ যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, গেটেবাত বা গাউট এগুলো হতে পারে। তো আমাদেরকে অবশ্যই কয়েকটা জিনিস প্রিভেনশন হিসাবে নিতে হবে। ওনারা যেন ওনাদের নর্মাল ডেলি লাইফ লিড করে, এটার গুরুত্ব অনেক বেশি। সেটা আমরা ওষুধ দিয়ে হোক, এক্সারসাইজ দিয়ে হোক, ওনাদেরকে ডেলি লাইফ লিড করাতে হবে। কারণ ওনারা যদি বসে থাকেন ওনাদের কিন্তু স্ট্রোকের রিস্ক বাড়বে, হার্ট অ্যাটাকের রিস্ক বাড়বে, ওনাদের ডায়াবেটিসের রিস্ক বাড়বে। সুতরাং একটা মুভমেন্টের মধ্যে রাখতে হবে, ওষুধ দিয়ে, ইনজেকশন দিয়ে, যেভাবে হোক সাপোর্ট করে। একই সাথে ওনাদেরকে খাবারটা খুবই দরকারি, ওনাদেরকে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দিতে হবে, রেগুলার গরুর দুধ খায় এটা দেখতে হবে, অথবা ক্যালসিয়াম দিতে হবে, এবং সান এক্সপোজার করতে হবে ভিটামিন ডিটার জন্য। এবং ওনাদের নিউট্রিশনটা খুবই গুরুত্বপূর্ণ। বাত রোগে কিন্তু ব্যথা হলে আমাদের খাওয়া দাওয়ার রুচি কমে যায়, যার কারণে কিন্তু নিউট্রিশনের ঘাটতি ঘটে এবং বদ হজমও হতে পারে বাত রোগে। যখন বাত রোগ যখন হয় তখন কিন্তু অনেকের খাওয়া দাওয়ার অরুচি চলে আসে। সুতরাং ওনাদের প্রোটিন সমৃদ্ধ খাবার বেশি দিতে হবে। ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসটাকে কন্ট্রোল করতে হবে। লিভার কিডনিটাকে ইনভেস্টিগেশন করে ওনাকে ভালোভাবে ওষুধটা দিতে হবে আর কি। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ব্যস্ততার মাঝে আমাদের স্টুডিওতে এসেছেন। আমার দর্শকরা আসলে আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন পেল। অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, এখন বিদায় নেব। যেতে যেতে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে কোনো রোগকেই এক সময় গুরুত্ব না দিলে সেটা ভয়াবহ আকারে কিন্তু আপনার জীবনে চলে আসতে পারে। তাই যে কোনো ধরনের রোগকে আসলে আমরা প্রাথমিক পর্যায়ে নিরাময়ের চেষ্টা করি, এবং তার চেয়ে বেটার হয় প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। প্রিভেনশনটা যদি আমরা নিতে পারি, সেজন্য আমাদের স্বাস্থ্য সচেতনতার বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। আর সেজন্য বিআরবি হসপিটালস লিমিটেড সরাসরি ডাক্তারের প্রতিটি পর্বের সাথে দেখার আমন্ত্রণ জানিয়ে আজ আমি এখানে বিদায় নিচ্ছে। আগামী পর্ব আবার হাজির হব নতুন কোনো অতিথি নিয়ে আর নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, বৈশাখী টিভির সাথেই থাকবেন। খোদা হাফেজ।